যে সমস্ত ছাত্র ভর্তি হয়েছেন তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা আপনাদের শিক্ষা জীবনে বেছে নিয়েছেন। কারণ একটি বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে যে জাতি তার নিজের সংস্কৃতি জানে না, নিজের ইতিহাস জানে না, নিজের শিকড় জানে না, সেই জাতি আসলে একটা স্বাধীন জাতি হিসেবে বেঁচে থাকতে পারে না। সেই কারণেই আমাদের নিজেদের শিকড়, নিজেদের ইতিহাস জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং নিজেদের ইতিহাস এবং শিকড় জানতে হলে আপনাদেরকে মনে রাখতে হবে, আমাদের আইডেন্টিটি মনে রাখতে হবে। এবং যে আইডেন্টিটির কথা আমি সবসময় বলি যে আমরা বাঙালি মুসলমান, আমরা কি করে মুসলমান হলাম এটা আমাদের জানা গুরুত্বপূর্ণ। তার সঙ্গে ইসলামের ইতিহাস আপনাদেরকে জানতে হবে। আমরা যখনই ইতিহাসের কথা বলবো, শুধুমাত্র আমরা এই এলাকার ইতিহাসের চর্চা করব না, আমরা তার সঙ্গে ইসলামের ইতিহাসেরও চর্চা করব। এই জন্যে এই দুই ইতিহাস জানা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানবেন এবং এটা জানলে পরে আমি মনে করবি আমরা যখন আমাদের নিজেদের আইডেন্টিটি বুঝতে পারবো, তখন আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করতে পারবো এবং আমাদের ঈমান রক্ষা করতে পারবো। এই দুটোই আমাদেরকে রক্ষা করতে হবে। এবং এই দুটো যদি আমরা রক্ষা করতে পারি তাহলে ইনশাআল্লাহ কোনো হেজেমনি কিংবা কোনো ফ্যাসিবাদ আমাদেরকে আবার পদানত করতে পারবে না ইনশাআল্লাহ। এ ব্যাপারে আমাদের কিছু ব্যর্থতা আছে, এটা সম্পর্কে আমাদের জানা দরকার। আমি খুব সংক্ষেপে বলবো, যেহেতু একটু পরেই মাগরিবের আজান হয়ে যাবে, আমাদের সময় নেই এবং আমার পরে নিশ্চয়ই আরও বক্তারা আছেন, তারাও কথা বলবেন। সেটা হলো যে পলাশিতে আমাদের বাঙালি মুসলমানের স্বাধীনতা চলে যাওয়ার পর 1947 সালে এই উপমহাদেশের মুসলমান জনগোষ্ঠীর জন্য আবার একটা স্বাধীন দেশ আমরা পেয়েছিলাম। এবং 1947 সালে যে স্বাধীন দেশ পেয়েছিলাম তারই ধারাবাহিকতায় 1971 সালে আমরা আবার আর একটা দেশ পেয়েছি। এবং এই দুটো স্বাধীনতার বদলে এই উপমহাদেশে দুটো মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ তৈরি হয়েছে। এটা আমাদের জন্য সৌভাগ্যের কথা, এটা আমাদের মনে রাখতে হবে। এবং সেই দুটো স্বাধীন মুসলমানদের দেশ হচ্ছে পাকিস্তান এবং বাংলাদেশ। এবং দুটোতেই মুসলমানরা বসবাস করছেন এবং এই উপমহাদেশের মুসলমানরা বসবাস করছেন এবং দুটো রাষ্ট্রকেই স্বাধীন রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমাদের ইসলামী উম্মার জন্য গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে আমাদের। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে 1947 সালে এই উপমহাদেশের মুসলমানদের জন্য একটা স্বাধীন দেশ হওয়া সত্ত্বেও প্রকৃতপক্ষে আমরা কিন্তু মুসলমানের ইতিহাস চর্চা করতে পারি নাই। এর নানা কারণ আছে, অন্য আর একদিন যখন আসব সেদিন হয়তো আপনাদেরকে এর কারণগুলো আমি ব্যাখ্যা করব যে কেন আমরা পারি নাই। তো 24 বছর পাকিস্তান আমল গেছে এবং 1971 সালের পর থেকে 55 বছর চলে গেছে। তাহলে 55 বছর এবং আরও 24 বছর, এই দীর্ঘ সময় প্রায় 80 বছর চলে যাওয়া সত্ত্বেও আমরা আমাদের নিজেদের ইতিহাস কিন্তু চর্চা করতে পারি নাই, নিজের ইতিহাস ঠিকমতো রচনাও করতে পারি নাই, যেটা একটু আগে মান্নান ভাই বললেন। কারণ যে সমস্ত ইতিহাস বই আমরা পড়ি সেই সমস্ত ইতিহাস বই রচনা করেছে প্রধানত ব্রিটিশরা, যারা এই দেশ দখল করেছিল, পরিবেশ কায়েম করেছিল এই দেশে। এবং এই দেশে মুসলমানদের যত ক্ষতি করা সম্ভব তত ক্ষতি প্রায় 200 বছরে সেই উপনিবেশ যারা শাসক ছিল তারা করবার চেষ্টা করেছে। কিন্তু তাদের রচিত ইতিহাস বই আমরা পড়ি, আর আমরা পড়ি প্রধানত হিন্দু ঐতিহাসিকদের রচিত ইতিহাস বই। মুসলমানদের রচিত ইতিহাস বই সংখ্যা খুবই কম। কাজে এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। 79 বছরে আমরা এই কাজটা করতে পারি নাই। কাজে আমি মনে করি এই মাদ্রাসায় যে উদ্যোগ আল্লামা মামুনুল হক গ্রহণ করেছেন, এটা
অত্যন্ত দূরদর্শী একটা কাজ করেছেন তিনি, কারণ ইতিহাস রচনা একদিনে হয় না, ঐতিহাসিকও একদিনে তৈরি করা যায় না, এটার জন্য আমাদের সময় লাগে। তো সেই ইনিশিয়েটিভটা মামুনুল হক সাহেব গ্রহণ করেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যারা ছাত্র, যারা এই ডিপার্টমেন্টটাকে বেছে নিয়েছেন, তাদেরকে বেশি করে পড়াশোনা করতে হবে, তাদেরকে বাংলার ইতিহাস পড়তে হবে, এবং তাদেরকে একটু আগে আমি বলেছি ইসলামের ইতিহাস পড়তে হবে। কিভাবে ইতিহাস বিকৃতি করা হয় তার একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমার বক্তব্য শেষ করব। একটু আগে মান্নান ভাই এশিয়াটিক সোসাইটির কথা বলছিলেন। এশিয়াটিক সোসাইটি ব্রিটিশরা তৈরি করেছিল তাদের উপনিবেশ টিকিয়ে রাখবার জন্যে, এবং এই উপমহাদেশের সংখ্যাগরিষ্ঠ যারা জনগণ হিন্দুদের সাথে মিলে মুসলমানদের শাসন করবার জন্যে, শাসন করার সুবিধার জন্যে এশিয়াটিক সোসাইটি তারা তৈরি করেছিল, যাতে করে মুসলমানদের উপরে এক ধরনের ইন্টেলেকচুয়াল হেজেমনি তৈরি করা যায়। ইন্টেলেকচুয়াল হেজেমনি তৈরি করবার জন্যেই তারা কিন্তু এশিয়াটিক সোসাইটি তৈরি করেছিল। এবং তারা কিভাবে ইতিহাস বিকৃতি করে তার একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। বাংলাদেশে তারা একটা বই প্রকাশ করেছে। সেই বইটা হলো যে সেই প্রাচীনকাল থেকে এই অঞ্চলের ম্যাপের উপরে, মানচিত্রের উপরে তারা একটা বই প্রকাশ করেছে। সেই বইয়ের যদি সূচিপত্র দেখেন আপনারা, সূচিপত্রে দেখবেন তারা সমস্ত যুগ নিয়ে আলোচনা করেছে। কোন যুগ? প্রাচীন আমল থেকে। যেমন সেই যখন প্রাচীন আমলে আর্যদের যুগ ছিল, আর্য রাজা যারা ছিল, আর্যদের কথা একটু আগে মান্নান ভাই বলেছে। অশোকের যখন যুগ ছিল, কিংবা সেই সময় গুপ্তদের যুগ ছিল, গুপ্তরা প্রায় 300-400 বছর ভারতে তারা শাসন করেছে, তাদের যুগ নিয়ে কথা বলেছে। পরবর্তী সময় পালদের যুগ ছিল, পালরা বৌদ্ধ ছিল, তাদের যুগ নিয়ে কথা বলেছে। তারপরে সেনদের যুগ ছিল, সেনরা হিন্দু ছিল, তাদের যুগ নিয়ে কথা বলেছে। সেনদের পরে বাংলাদেশ মুসলমানদের অধিকারে আসে, কারণ ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি লক্ষণ সেনকে পরাজিত করে এখানে ইসলাম শাসন তিনি কায়েম করেন। তার মানে সেনদের পরে যে যুগ ছিল, তার মানে 1204 সাল থেকে 1757 সাল পর্যন্ত, যখন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন, তাহলে কত বছর হলো? 1204 সাল থেকে 1757, 550 বছর মুসলমানদের যুগ ছিল। কিন্তু এই যে বইয়ের কথা আমি বললাম, এই বইয়ের সূচিপত্রে মুসলমান যুগের কোনো নাম নাই। এই 550 বছরকে তারা বলেছে গণেশের যুগ। গণেশ নামে একজন দিনাজপুরের একজন জমিদার ছিলেন, যিনি নানা রকম ষড়যন্ত্র করে 4 বছর তিনি শাসন করেছিলেন বেঙ্গল, মাত্র 4 বছর। কত বছরের মধ্যে? 550 বছরের মধ্যে 4 বছর। সেইটাকে এই যে এশিয়াটিক সোসাইটি তারা বলছে গণেশ যুগ। অর্থাৎ তাদের সূচিপত্রে স্বাধীন সুলতানদের যুগ বলে কিছু নাই। পরবর্তীতে তারা মোগল যুগটাকে নিয়ে এসছে, কিন্তু স্বাধীন সুলতানদের যুগটাকে তারা বেমালুম গায়েব করে দিয়ে এটাকে বলছে তারা গণেশ যুগ। যেই গণেশের নাম আমি মনে করি এখানে যারা বসে আছেন অনেকেই জানেন না, আমার ধারণা অনেকেই জানেন না গণেশের নাম। সেই গণেশের নাম দিয়ে তারা বলছে গণেশ যুগ। তো এই যে এশিয়াটিক সোসাইটি, এবং বইটা কোথায় প্রকাশ করছে? বাংলাদেশে, যে দেশ মুসলমানদের দেশ, সেই দেশে তারা এই বই কবে প্রকাশ করেছে জানেন? এই 2017 সালে শেখ হাসিনার আমলে তারা বইটা প্রকাশ করেছে। এটা নিয়ে কোথাও কোনো আলোচনা নাই। এটা আমাদের ব্যর্থতা। তার মানে আমরা ইতিহাস সচেতন না, আমরা সচেতন না আমাদের ব্যাপারে। তো আপনারা যে ডিপার্টমেন্টটা চালু করেছেন, আমি মনে করি এর ফলে এই মাদ্রাসার ছেলেদের মধ্যে ইতিহাস সচেতনতা বৃদ্ধি পাবে। ইতিহাস সচেতনতা বৃদ্ধি পেলে আমরা এশিয়াটিক সোসাইটির এই ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারব। তো আপনাদেরকে ধন্যবাদ জানাই যারা এটা মাদ্রাসা চালাচ্ছেন,
এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্যে, এবং যে ছাত্ররা এই ডিপার্টমেন্টকে বেছে নিয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্যে মামুনুল হক ভাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ।